গ্রামের একদম শেষ প্রান্তের বেলগাছটার বড্ড গুণা হয়েছে। রাত তো ছাড়, দিনের বেলাতেও লোকে ওই দিকে পা মারায় না। দিনের বেলাতেও সেই বেলগাছটার দিকে অন্ধকার ছেয়ে থাকে। গ্রামের নাম বিলাসপুর। একদম সাদামাটা ছিমছাম গ্রাম। তবে ওই অভিশপ্ত গাছটাই গ্রামের নাম খারাপ করেছে। শেষ বাসে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হলো সুবীরের। এই গ্রামে সে একদম নতুন, তাই ওই বেলগাছটার কুনামের কথা সে শোনেন। অনেকটা রাত হয়ে গেল, বাড়িতে বোধহয় বউ এখনো না খেয়ে জেগে বসে আছে। দূর দূর, ভালো লাগে না। কেন যে দুটো পয়সার জন্য ওভার টাইম করতে গেলাম, না হলে এতক্ষণ বাড়িতে কম্বলের তলায় ঢুকে আরামসে ঘুমোনো যেত। উহ, প্রায় দৌড়তে দৌড়তে যাচ্ছিল সুবীর, হঠাৎ সেই বেলগাছটার কাছে এসে থমকে দাঁড়ালো। এটা সেই বেলগাছটা না? গ্রামের লোকেরা বলে এখানে নাকি একটা শাঁকচুন্নি রয়েছে। কি জানি বাবা, এখন এত ভেবে কাজ নেই। মানে প্রাণ বাঁচিয়ে জলদি এখন বাড়ি পৌঁছতে হবে। গাছটার সামনে দিয়ে দৌড়ে যাওয়ার সময় হঠাৎ কিসে যেন একটা হোঁচট খেয়ে ফুঁড়ে খেয়ে মাটির ওপরে পড়ল সুবীর। উফ, কিসে আবার হোঁচট খেলাম? কি ব্যথা করছে! কেউ যেন পাটা ধরলো মনে হলো না? হ্যাঁ, কেউ পিছু করছে মনে হচ্ছে না? দাঁড়া দাঁড়া সুবীর, দাঁড়া দাঁড়া সুবীর। কি গো, আজ এত দেরি হলো? আর এত হাঁপাচ্ছ কেন? আর বলো না, এই বেলতলা শাঁকচুনি তারা করেছিল। সে কি শাঁকচুন্নি? তুমি আবার গ্রামের লোকের মতো এসব বিশ্বাস করো নাকি? আরে না গো, সত্যি বলছি, আমি নিজে অনুভব করেছি। কেউ যেন আমার পাটা চেপে ধরেছিল, নইলে আমি এরকম দৌড়ে দৌড়ে আসি নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘরে ঢুকে হাত পা ধুয়ে নাও, আমি তোমার জন্য ভাত বাড়ছি। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে স্নানে যাচ্ছি। এই বলে সুবীর স্নানে চলে গেল। স্নান সেরে এসে দেখল মেঝেতে ভাত বাড়া আছে, কিন্তু তার বউকে সে কোথাও দেখতে পেল না। রেশমি, এই রেশমি, কোথায় গেলে? না, কোনো সাড়া নেই। রেশমি আবার এত রাতে কোথায় গেল? পাশের বাড়িতে গেছে নাকি? রেশমি, রেশমি। বার দুয়েক রেশমির নাম ধরে ডাকার পরও যখন তার কোনো সাড়া পাওয়া গেল না, তখন সে এক প্রকার নিশ্চিন্ত হলো। নিশ্চয়ই পাশের বাড়ির গীতা কাকিমার কাছে গেছে। এত রাতে আবার কি দরকার? যাকে এখন খেয়ে নি, যা খিদে পেয়েছিল দুপুর থেকে, বাবা। এই বলে সে খেতে বসল। খেয়ে ওঠার পরও যখন রেশমির কোনো সাড়া পাওয়া গেল না, তখন তার বেশ ভয় হতে শুরু করলো। রেশমি এখনো এলো না, কি ব্যাপার? যাই, একবার গীতা কাকিমার বাড়ি গিয়ে খোঁজ নিয়ে আসি। এই বলে সে তার পাশের বাড়ির দরজার সামনে এসে বার দুয়েক কড়া নাড়ল। রেশমি, রেশমি। কি গো, এত চেঁচামেচি করছো কেন? কি এত দেরি হচ্ছে? কি কি করছো তুমি? সেটাই দেখতে এলাম। আমি যাচ্ছি। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তুমি শোয়ার তোড়জোড় করো, আমি যাচ্ছি। কালকে তো গীতা কাকিমার বাড়িতে পুজো, তাই একটু জোগাড় যন্ত্র করতে এসছিলাম। আচ্ছা, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। এই বলে সুবীর নিজের বাড়িতে ফিরে গেল। আমি বড় ঘুমোনোর তোড়জোড় করি। আজকে যা খাটনি গেছে, একটু তাড়াতাড়ি না গড়ালে হবে না। একটু বেশি ঘুম পাচ্ছে জানো। সুবীর কখন যে ঘুমের দেশে তলিয়ে গেছে তা সে খেয়াল করতে পারল না। মাঝরাতে হঠাৎ
তার ঘুমটা ভেঙে উঠল। পাশ ফিরে দেখল রেশমি নেই। এ কি, রেশমি কোথায় গেল? ওকে এখনো বাড়ি ফেরেনি না কি? ও কটা বাজে দেখি তো। সুবীর উঠে গিয়ে ঘড়িতে সময় দেখল, রাত 12:30 বাজে। গ্রামের দিকে রাত 12:30 মানে অনেক রাত। এ কি, এখনো রেশমি এলো না? সুবীর উঠে রেশমির নাম ধরে বার দুয়েক ডাকল। রেশমি, রেশমি কোথায় তুমি? কোনো সাড়া নেই। সুবীর উঠে গিয়ে একবার গোটা বাড়ি খুঁজে দেখল। না, রেশমি তো কোথাও নেই। কি ব্যাপার? শেষে বাড়ির বাথরুমের কাছে গিয়ে দেখল বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো, আর বাথরুমের ভেতর থেকে জল পড়ার আওয়াজ আসছে। ও, তার মানে রেশমি এখন বাথরুমে আছে। উফ, আর আমি চিন্তায় চিন্তায় মরে যাচ্ছিলাম। ঘুম ভেঙে থেকে সুবীরের গাটা কেমন যেন ছমছম করছিল। মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে তার উপর নজর রাখছে। বড্ড অস্বস্তি হচ্ছিল তার। হঠাৎ বাথরুমের দরজা খোলার আওয়াজ হলো। এ কি, বাথরুম থেকে কেউ তো বেরোলো না। না না না, ওই তো বেরোচ্ছে একটা হাত। ওটা কার হাত? ওই হাত তো রেশমি হতে পারে না। হ্যাঁ, ঠিক সেই সময় তমালদার কথা মনে পড়ল। পাশের বাড়ির তমালদা তাকে বলেছিল, তুই এখানে নতুন, তোকে বলি শোন, ওই বেলতলার শাকচুন্নি যদি একবার পিছনে লাগে তাহলে কিন্তু তার হাত থেকে নিস্তার পাওয়া যায় না। তার মানে এটা কি সেই সাতচুন্নি? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। বাথরুমের দরজা দিয়ে এবার একটা অবয়ব বেরিয়ে এলো। একটা একটা আশ্চর্য ব্যাপার, সেই অবয়বের সাথে রেশমির অদ্ভুত মিল রয়েছে, কিন্তু কিন্তু সুবীর হরফ করে বলতে পারে এটা এটা রেশমি নয়, হতে পারে না। আস্তে আস্তে এবার সেই অবয়ব এগিয়ে আসছে সুবীরের দিকে। তার চোখগুলো যেন আগুনের ভাটার মতো জ্বলছে, সমস্ত ইন্দ্রিয় যেন অবশ হয়ে আসছে। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। সুবীরের আর কোনো নিস্তার নেই। সেই ছায়ামূর্তি এইবার আলিঙ্গনের ভূমিকায় তার দুখানা হাত বাড়ালো, আর আস্তে আস্তে তার দুই হাত সুবীরের গলার দিকে এগিয়ে এলো। হিংস্র গলায় সে বলে উঠল, কি গো, তুমি জেগে গেছো? সুবীর হঠাৎ খেয়াল করলো খাটের পাশে রাখা টেবিলে একটা বাটার নাইফ রাখা। সুবীর কি মনে হতেই টেবিল থেকে সেই ছুরি তুলে নিয়ে ঢুকিয়ে দিল সেই পিশাচিনীর গলায়। এটা মারো নাট করে সেই পিশাচিনী চেঁচিয়ে উঠল। সুবীরকে ফেলে দিয়ে দরজা খুঁজে বাড়ির বাইরে বেরিয়ে গেল সে। তার সে বিভৎস চিৎকার এখনো শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর সেই চিৎকার আস্তে আস্তে থেমে গেল। নিস্তব্ধ রাত আবার তার আগের নিস্তব্ধতা ফিরে পেল। সুবীর, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি। সুবীর চমকে উঠে লক্ষ্য করল তার বাড়ির খোলা দরজা দিয়ে প্রবেশ করেছে এক কম্বল মুড়ি দেওয়া ছায়া মূর্তি। তার মুখের এক অংশ ভয়ঙ্কর রকম ভাবে পুড়ে আছে। সেই বিভৎস মুখ দেখে সুবীরের খানিকটা ভয়ে হলো। কে তুমি? হ্যাঁ, কে 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 তুমি? রেশমি কোথায়? রেশমির সাথে তোমরা কি করেছ? হ্যাঁ, শান্ত হও সুবীর, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রেশমি কোথায়? রেশমিকে ওই পিশাচিনী মেরে ফেলেছে। মানে? হ্যাঁ, রেশমিকে মারবার পর সেই পিশাচিনী এবার তোমাকে মারতে এসেছিল। তুমি বিচক্ষণ, তাই প্রাণে বেঁচে গেছো। কি? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি 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 মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। তোমার যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি, তাহলে এসো আমার পিছন পিছন। সেই ছায়ামূর্তি এইবার
সুবীরকে নিয়ে তারই বাড়ির পিছন দিকে একটা জঙ্গলে গেল। সেইখানে একটা অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে। ক্ষতের কারণে তার মুখ পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তার পরনে রয়েছে রেশমিরই শাড়ি। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। বাস্তব তোমার চোখের সামনে সুবীর। তুমি কি রেশমিকে ফেরত পেতে চাও? এটা এটা কি সম্ভব? আমাদের দেবীর দ্বারা সব কিছু সম্ভব। দেবী? হ্যাঁ, দেবী। আমাদের দেবী দ্রাক্ষানির দ্বারা সব সম্ভব। জন্ম মৃত্যু সবকিছুই তার হাতের মুঠোয়। তুমি চাও না রেশমিকে ফিরে পেতে? চলে এসো আমাদের সাথে, একাত্ম করো নিজেকে দেবী দ্রাক্ষানির সাথে, নিজেকে মুক্তি দাও। তাদের দুজনকে আস্তে আস্তে ঘিরে ধরছে এক দল ছায়া মূর্তি। সেই কম্বল মুড়ি দেওয়া মূর্তি আস্তে আস্তে এগিয়ে চলেছে জঙ্গলের অন্ধকারের দিকে। চলে এসো সুবীর, আমাদের সাথে এসো। নিজেকে কষ্ট দিও না। দেবী দ্রাক্ষানি এখন তোমার জীবনের প্রধান উপলক্ষ। বলো, তুমি রাজি? হ্যাঁ, আমি আমি রাজি, আমি রাজি, আমি রাজি। সুবীর এবার আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে এগিয়ে চলল সেই আগন্তুকের দিকে। এসো সুবীর, এবার আমরা এই পৃথিবীকে মুক্ত করব। এসো। এই নিয়ে 7খানা প্রাণ নিল ওই পিশাচিনি। কিছু তো একটা বিহিত করতেই হবে, নইলে নইলে আস্তে আস্তে গোটা গাছে উজাড় হয়ে যাবে। পিশাচিনি? হাতে রাখা খবরের কাগজ নামিয়ে রেখে ভিড়ের মধ্যে থেকে এক জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, কি দাদা, গ্রামে নতুন নাকি? হ্যাঁ, আজকেই এসেছি। কেন বলুন তো? না মানে ওই পিশাচিনির কথা খালি আমাদের গ্রামে কেন, আশেপাশের প্রায় সমস্ত গ্রামের লোকজনই তো জানে। হ্যাঁ, আমি আসলে এখানে নতুন, অনেক দূর থেকে এসেছি। আমাকে একটু ওই পিশাচিনির ব্যাপারে খুলে বলুন তো ভাই। আমাদের গ্রামে একদম শেষ প্রান্তে একটা বেল গাছ রয়েছে। ওই বেল গাছেই বাস করে এক পিশাচিনি। এই নিয়ে 7খানা প্রাণ নিয়েছে ওই পিশাচিনি। এর আগে বাকিরা তো হার্ট ফেল করেই মারা যেত, কিন্তু এবার সেই পিশাচিনি নৃশংসভাবে হত্যা করছে গ্রামের লোকদের। বাপরে, কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ, এই তো গেল সপ্তাহে ওই যে সামনের বাড়িটা দেখছেন না, ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই লাল বাড়িটা, ওই বাড়ির বউ রেশমির মৃতদেহ ওদের বাড়ি থেকে কিছু দূরেই পড়েছিল। বাবা, হ্যাঁ মনে আছে তো, সে কি দৃশ্য! রক্তে ভেসে যাচ্ছিল গোটা জায়গাটা। হ্যাঁ, আর কি বলি বলুন তো, ওই ফুটফুটে মেয়েটা কি অসহায়ভাবে মারা গেছে জানেন? গলার কাছে একটা ছুরি বিধিয়ে হত্যা করেছে ওই পিশাচিনি। হ্যাঁ, শুধু কি তাই, ওই যে ওদের বাড়ির পেছনে যে জঙ্গলটা আছে না, ওখানে আরেকটা ক্ষতবিক্ষত অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া যায়। অদ্ভুতভাবে সেই মৃতদেহের পরনে ওই রেশমি শাড়ি ছিল। মুখটা এতটাই ক্ষতবিক্ষত ছিল যে চেনাই যাচ্ছিল না। হ্যাঁ, পরে জানা গেল যে ওই ওপাড়ার ওই হারু বাগদির মেয়েকে নাকি সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকেই বোধ হয়। আর এই ঘটনার পর থেকে তো সুবীর কেউ পাওয়া যাচ্ছে না, ও কেউ বোধ হয়। আচ্ছা, কিছু মনে করবেন না, আমাকে একটু ওই বেল গাছটার কাছে নিয়ে যেতে পারবেন? এ কি অলক্ষণে কথা বলছেন মশাই? হ্যাঁ, নিজে তো শুনলেন যে ওই বেল গাছের পিশাচিনি কি দশা করছে এই গ্রামের মানুষদের, তা সত্ত্বেও। আমাকে একটু দয়া করে নিয়ে চলুন না। আমি এত দূর থেকে ওই বেল গাছের সন্ধানই এসেছিলাম, আর আমার দৃঢ় বিশ্বাস
আমি ওই পিশাচিনীর হাত থেকে গ্রামকে মুক্ত করতে পারবো। মানে এই আপনি কি তান্ত্রিক গোছের কিছু নাকি? তাও বলতে পারেন। সেই বৃদ্ধ লোকের কথায় গ্রামের লোকেরা কিছুটা আশ্বস্ত হলো যেন। আসুন আমাদের সাথে। গ্রামের লোকেরা বৃদ্ধকে নিয়ে গেল সেই গাছটার সামনে। কেউই গাছটার কাছাকাছি যেতে চাইছিল না, কিন্তু সেই বৃদ্ধের অনুরোধে অবশেষে রাজি হলো। বৃদ্ধ খানিকক্ষণ গাছটাকে জরিপ করে চিন্তিত মুখে বললেন, দেখুন, আমি যেটা ভেবেছিলাম ব্যাপারটা ঠিক সেই রকম। মানে? এটা কোনো সাধারণ বেলগাছ নয়, এমনকি এটা তো কোনো বেলগাছই নয়। সে কি? হ্যাঁ, অথর্ব বেদে এই গাছের উল্লেখ রয়েছে। অত্যন্ত ভয়ঙ্কর এই গাছ। তন্ত্রবিদ্যায় এর গুরুত্ব অপরিসীম। এই পাতার রস পেটে গেলে সেই মানুষের শরীরে ভয়ঙ্কর ক্ষুধা সৃষ্টি হয়, যেই ক্ষুধা কখনো থামে না। দেখতে বেলগাছের মতো হলেও এটা মোটেও সেই গাছ নয়। তাহলে? বলছি, দাঁড়ান। রাতের বেলা এই গাছে এক ধরনের টক্সিন বা গ্যাস নিঃসৃত হয়, যার ফলে এই গাছের কাছাকাছি কেউ এলেই সে হ্যালসিনেট করে। আচ্ছা, এই গাছে যে পিশাচিনী রয়েছে এই কথা আপনারা জানলেন কিভাবে? এই গাছেরই পেছন দিকে একটা কুঁড়ে ঘর ছিল, সেইখানে এক বুড়ি থাকতো, ডাইনি বুড়ি। সেই ডাইনি বুড়ি রাতের বেলা কি যেন এক তন্ত্র সাধনা করত। একদিন হঠাৎ করেই সেই বুড়ি মারা গেল। অত্যন্ত নৃশংসভাবে কেউ বা কারা তাকে হত্যা করেছিল, বুঝলেন? তারপর ওই বুড়ির ভূতি পিশাচিনী রূপ নিয়ে এই বেল গাছে আশ্রয় নেয়। আমার বিশ্বাস এই গাছই যত নষ্টের করা। এই গাছের পাতা দেখে হ্যালুসিনেট করা লোকজন সবার মুখে শোনা ওই পিশাচিনীকে দেখতে পায়, মানে হ্যালুসিনেট করে, আর তারপর ভয়ের চোটে হার্ট অ্যাটাক করে মারা যায়। আপনারা একটা কাজ করুন, এই বেল গাছ কেটে ফেলার ব্যবস্থা করুন। কি হলো, কোনো সমস্যা আছে নাকি? মানে আসলে এই বেল গাছ থেকে আমাদের ভালো রকম পয়সার আমদানি হয়। কিভাবে? আসলে বছরের একটি নির্দিষ্ট দিনে একদল লোক আসে এই গ্রামে। তারা সারা রাত জেগে এই বেলতলায় কি যেন করে। তারপর পরের দিন এই গাছের প্রায় সমস্ত পাতা ছিঁড়ে বোঝাই করে নিয়ে যায়। তারা সারা রাত কি করে আমাদের দেখার অনুমতি নেই। এর পরিবর্তে ওরা আমাদের গ্রামে মোটা রকমের টাকা অনুদান হিসাবে দেয় আর কি। দেখুন, কটা টাকার জন্য গোটা গ্রামের লোকজনকে বিপদে ফেলবেন না। হ্যাঁ, এই গাছ প্রচন্ড বিপজ্জনক, একে শেষ করতেই হবে, নইলে আরো কতজনের যে প্রাণ নেবে তার ইয়ত্তা নেই। আচ্ছা, আমরা তো ব্যবস্থা নেব। এই 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 তোরা কটা কুড়ুল আর কাটারি নিয়ে আয় তো। এই গাছটাকে আজকেই কেটে ফেলতে হবে। আচ্ছা, এবার আমি আসি, আমায় এবার আরেক জায়গায় যেতে হবে। আচ্ছা ঠাকুরমশাই, এই এই তোরা কেউ ঠাকুরমশাইকে এগিয়ে দিয়ে আয়। ভাই ভাই তাড়াতাড়ি কাজটা শেষ কর, এবার তো বাড়ি যেতে হবে, সন্ধে হয়ে এলো বলে। ওহ বাবা, কি অলক্ষণে গাছ মাইরি! সেই দুপুর থেকে গাছ কাটা শুরু করেছি। বাপ রে বাপ, এখনো কতক্ষণ যে লাগবে কি জানে। তোমাদের সাহস হয় কি করে এই গাছ কাটার? তোমাদের না বলেছিলাম এই গাছের যেন কোনো রকম ক্ষতি না হয়, আর তোমরাই কিনা এই গাছ কেটে ফেলছো। এই গাছই যত নষ্টের গোড়া। এই গাছ না কেটে ফেললে আরো যে কত গ্রামবাসীর প্রাণ যাবে ভগবান জানে। ভগবান? ভগবান এখন আর কিছু করতে পারবে না, এখন সবই দেবী দ্রাক্ষানের ইচ্ছা। সরে যাও তোমরা এখান থেকে, সরে যাও। হ্যাঁ, বললেই হলো। না না, আমরা কিছুতেই সরব না। আমাদের মোড়ল মশাই আদেশ দিয়েছেন, আজকের মধ্যে এই গাছটা কেটে ফেলতে হবে। মোড়ল মশাই আদেশ দিয়েছে? তার মানে সে জানতে পেরে গেছে আসল সত্যিটা।
শুধু মোড়ল মশাই কেন, গোটা গ্রাম জানে এই গাছ সম্পর্কে। বাহ, তাহলে তো তোমরা আমাদের কাজ সহজ করে দিলে। মানে মানে এতই যখন জেনে গেছো, তাহলে তোমাদের বাঁচিয়ে রাখি কি করে বলো? ওই এই এই ওই ছেলেটাকে এদিকে নিয়ে আয় তো। ঠিক সেই সময় কালো কাপড় পরা এক মূর্তি ভিড় ঠেলে এগিয়ে এলো তাদের সামনে। আরে সুবীর যে, সুবীর বাবা, তুমি বেঁচে আছো? আমরা কি চিন্তাই না করছিলাম তোমায় নিয়ে। কিন্তু এই সুবীর সেই সুবীর নয়, গ্রামবাসীরা তা জানে না। এবার সেই আগন্তুক সুবীরের দিকে তাকিয়ে বলল, সুবীর, তোমার কি পেয়েছে না? যাও, তোমার ক্ষুধা নিবারণ করো। মনে রেখো, এরাই কিন্তু তোমাকে রেশমির থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যাও, এবার নিজের খিদে তেষ্টা নিবারণ করো, যাও। কয়েকজন আগন্তুক এবার সেই গ্রামবাসীদের চেপে ধরল। সুবীর এবার আস্তে আস্তে এগিয়ে গেল তাদের দিকে। সুবীর, 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 আমাদের ছেড়ে দাও সুবীর। আমরা আমরা তোমার কোনো ক্ষতি চাইনি বাবা। সুবীর, সুবীর, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও সুবীর। কিন্তু সুবীর থামল না, ধীরে ধীরে এগিয়ে গেল তাদের দিকে। এরা অনেক বেশি জেনে ফেলেছে, এই গ্রামের লোকজনকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই কে আছিস, গোটা গ্রামে আগুন লাগিয়ে দে। আর খেয়াল রাখিস, একটা কেউ যেন বেঁচে না যায়। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, সূর্যাস্তের আর বেশি দেরি নেই। তারপর উঠবে নতুন সূর্য। খুব তাড়াতাড়ি দেবী জেগে উঠবেন, মুক্তি দেবেন সবাইকে, মুক্তি।